আমাদের কাছে ক্যালকুলেশন এটা ফাইনাল ডিসিশন তো ডিলিমিটেশন কমিটি নেবে। এখানে পশ্চিমবঙ্গে 11টা বিধানসভা লোকসভা নির্বাচন বাড়বে, লোকসভা সিট বাড়বে। এখন এমনি ধরে আমি যে 7টা করে বিধানসভা ধরি, 77টা সিট বাড়বে। প্রশ্ন হচ্ছে এখানে এই যে 77টা সিট বাড়বে, যে বাড়ার মধ্যে বেশিরভাগগুলি কন্ট্রোল বাই মুসলিম কমিউনিটি। আমি মুসলিম কমিউনিটির উপরে কিন্তু কোনো রকম বিদ্বেষ দেখাচ্ছি না, বাস্তবটা বলছি। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, হিন্দু ধর্ম থেকে একজন চলে যাওয়া মানে, হিন্দু সমাজ থেকে একজন চলে যাওয়া মানে একজন হিন্দুর সংখ্যা কমে গেল তা নয়, একজন হিন্দুর শত্রু তৈরি হওয়া। মোহাম্মদ আলী জিন্নার দুপুর সাহেব কিন্তু হিন্দু ছিলেন, যে মুহূর্তে মুসলমান হয়ে গেলেন তার সেই বিখ্যাত লাহোরের যে 42-তে যে বক্তব্য পরিষ্কার করলেন, মুসলমানরা একটা আলাদা জাতি এবং মুসলমান জাতি ভারতবর্ষে সেই দিনই সৃষ্টি হয়েছে, মুসলমানদের একটা দেশ সেই দিনই সৃষ্টি হয়েছে যেদিন প্রথম একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইতিহাস। আমি গত রোববার দিন আমি জেলিয়াখালীতে, সন্দেশখালী করে জেলিয়াখালী, ওখানকার তৃণমূলের এক নেতা যিনি তৃণমূলের প্রতিষ্ঠা থেকে তৃণমূলের সাথে জড়িত, তার মেয়ে লাভ জিয়াদের পেশেন্ট করে গেছে 16ই ফেব্রুয়ারি, আমরা গেছি 1 মার্চ। উনি যখন ওখানকার তৃণমূলের নেতাদের কাছে গেছেন, তারা সবাই মোটামুটি মুসলমান, একদম পরিষ্কার। যদি বলেন আমি সেই কাগজে দেখাতে পারি, কারণ ওই কাগজের কেসটা আমাকেই করতে হচ্ছে, ওটা আমরাই হাইকোর্টে কেস করছি। তার তৃণমূলের নেতারা আমাকে পরিষ্কার বললেন, তুমি কি চাও, দাঙ্গা না মেয়ে ফেরত? এবং এই স্টেটমেন্টটা আমরা হাইকোর্টে হেভিয়াস কর্পাস করছি, তাতে লেখা থাকছে। তা যথারীতি বাবা হিসেবে উনি বললেন যে আমি মেয়ে চাই। পরের দিন মানে 17 তারিখে দুপুর 12টার সময় ওখানকার যে আইও, তিনিও ধর্মে মুসলমান, একই কথা বললেন, মেয়ে চাও না দাঙ্গা চাও? যদি মেয়ে চাও তাহলে তোমরা বসিরহাট কোর্টে আসো। উনি বললেন যখন 12:30টার সময় যখন আমাকে বলেছে ওখান থেকে বসিরহাট কোর্টে যাওয়ার খুব অসুবিধে, তবুও আমি গেলাম, অনেক টাকা খরচ করে বুক করে গেলাম। আমার সাথে মেয়েকে দেখা করতে দিল না, তুলে দিল মেয়েকে। আমি এটা বলতে চাইছি, এই যে মানসিকতা তৈরি হয়েছে ধীরে ধীরে বিভিন্ন, আমরা তো এই ব্যাপারে লাভ পেদের ব্যাপারে প্রচুর কেস আমরা করছি, প্রচুর মেয়েকে আমরা উদ্ধার করছি, প্রচুর মেয়ে আসছে, আমরা কোর্টে হাইকোর্টে কেস করছি, বিভিন্ন জায়গায় কেস করছি। দেখা যাচ্ছে যে এটা টোটাল, যেমন আমি আবার বলছি, মুসলমান মানে খারাপ এটা নয়, কিন্তু ইসলামিক আদর্শে যে জিনিসটা তৈরি হচ্ছে তারপরে গন্ডগোলটা বাড়ছে। আমি ছোট, আমরা প্রত্যেকদিন 5 বার করে আজান শুনি, আমরা আজানের মানেটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া আর কোন দেবতার অস্তিত্ব নেই। যারা বলছেন আল্লাহ ছাড়া আর দেবতার অস্তিত্ব নেই, আর যারা বলছেন একম সদ্বিপ্রা বহুদা বদন্তি, বা যত মত তত পথ, এই দুটো আদর্শ একসাথে খাপ খাবে না, বাস্তবটা মানতে হবে। আমরা ধরুন, আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি নকশালদের দেখেছি, কাছে থেকে দেখেছি, যারা নকশাল অনেক বন্ধু বান্ধব আছে, নকশাল বন্ধু বান্ধব। আমি করণী অঞ্চলের ছেলে, বিজয়গড় করণীর সংগতি করণের ছেলে, ওখানে জন্মকর্ম কমিউনিদের দেখেছি। কিন্তু একটা প্রশ্ন সবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, পালিয়ে এলেন কেন? গল্প তো করেন অনেক, এত ইলিশ মাছ খেয়েছিলাম, এত বড় মাছ ছিল, এত বড় পুকুর ছিল, পালিয়ে এলেন কেন? আর পালিয়ে এলেন কেন এই কথার কারণ মনে থাকে না। এই বাস্তবতা, আজকে বাংলাদেশের সব হিন্দু সাংবাদিক আপনাদের মধ্যে আছেন, তারাও পালিয়ে পালিয়ে আসছেন এখানে, তারা ওখানে আশ্রয় চাইছেন, তারা কিন্তু সাংবাদিক হিসেবে দাঁড়াতে পারছেন না। তাদের একটাই পরিচয়, তাদের বাড়ির মায়েরা মাথায় সিঁদুর দেন, তাদের বাড়ির বোনেরা মায়েরা বিকেলে তুলসী তলায় পুজো দেন। দ্যাট ইজ দ্য অনলি থিং যার জন্য ওদের উপর আক্রমণ হচ্ছে। বাংলাদেশের ঘটনা আমাদের খুব ভালো লেগেছে, বা এই প্রথম বোধহয় সমস্ত সাংবাদিক যারা বন্ধু, তারা বাংলাদেশের ঘটনাগুলো তুলে ধরতে পেরেছেন। যে তুলে ধরার পরে যেটা হচ্ছে, মানুষ জানতে পারছে ইসলামিক বিবস্ত্রতা কি হতে পারে। আমরা কিন্তু জানিনি, বা জানলে আমরা পড়িনি। এই বাস্তবতাটা আজকে আমাদের বুঝতে হবে। এই বাস্তবতার দাঁড়িয়ে প্রথমে যেটা বলে নিলাম, আমার বক্তব্য কিন্তু কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমার বক্তব্য একটা চিন্তার বিরুদ্ধে, একটা থিওরির বিরুদ্ধে, একটা তত্ত্বের বিরুদ্ধে, যে তত্ত্বটার সাথে লড়াই করতে না পারলে। আর এই যে আমরা তো বড় বড় কথা বলছি, কি বলছি না, কি নজরুলের কবিতা আবৃত্তি করছি, হ্যাঁ, একই বৃন্তে দুটি কুসুম। বাংলাদেশে কিন্তু এটা হয় না, পাকিস্তানে কিন্তু হয় না। 47-এর 15th আগস্ট ভাগ হয়ে যাওয়ার পরে একটা দিনের একটা কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে মুসলমানরা বললো হিন্দুদের সাথে থাকবো না, হিন্দুদের তাইয়ে দাও। এই যে তত্ত্ব, এই তত্ত্বের বিরুদ্ধে আমাদের লড়াই,
এই যে থিওলজি এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আপনাদের আহ্বান করবো আপনারাও এই লড়াইয়ে সামিল হন নিজেদের বাঁচার জন্য। আজকে যারা এখানে আসছেন তারা দেখবেন তাদের যে অফিসগুলো আছে, আপনাদের সাংবাদিকতার অফিস যেগুলো আছে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গের কলকাতায়, যে কলকাতা সেদিন জিন্না চেয়েছিল পাকিস্তানের মধ্যে যাবে এবং যেটা জিন্না করেছিলেন, উই গট এ মথ ইটেন পাকিস্তান, আমরা পোকায় খাওয়া পাকিস্তান পেয়েছি, কলকাতার পাইনি। এই কলকাতাটাকে পাকিস্তানে নেবার জন্য নতুন করে যাত্রা শুরু হয়েছে। ফিরহাদ হাকিম কিন্তু বালিগঞ্জে গিয়ে বলেননি মিনি পাকিস্তান, উনি বলছেন এমন জায়গায় গিয়ে মিনি পাকিস্তান যে জায়গাগুলোতে মুসলমান প্রধান, হিন্দু প্রধান অঞ্চলে দাঁড়িয়ে কিন্তু উনি মিনি পাকিস্তান বলেননি। এই বাস্তবটাকে মেনে নিতে হবে, বাস্তবটাকে না মানতে পারে তর্ক করা যেতে পারে অনেক কিছু, এই বাস্তবটাকে মানতে হবে, এই বাস্তবটাকে জানানোর দায়িত্ব আমাদের। এবং আমি মনে করি, আমি নিজের দায়িত্ব মনে করি, প্রত্যেক বাঙালি হিন্দুকে কমিউনাল তৈরি করা, সাম্প্রদায়িক তৈরি করা, নতুবা বাঙালি হিন্দু বাস্তবটাকে বুঝতে পারবে না। টেরোরিজম মাস্ট বি কাউন্টার উইথ টেরোরিজম, সাম্প্রদায়িকতা মাস্ট বি কাউন্টার উইথ সাম্প্রদায়িকতা। একই বৃন্তে দুটি ফুল করে যারা মনে করে যে আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করা মানে কাফের, তাদের সাথে ঘটনা যে আজকে আমাদের সন্তানরা বললেন, এই প্রথম যে মুর্শিদাবাদের স্বাধীনতার পর প্রথম দিলীপ চৌধুরী, তারপরেও জিতেছেন, তারপরে এক নাগাড়ি জিতে আসছেন, কারণ সেখানকার ডেমোগ্রাফির সংখ্যা কাজ করছে, এটা বাস্তব। তিনি রাষ্ট্রের শেষে ইনি বললেন আমাকে যদি না দেন নবগ্রাম ছাড়িয়ে, কারণ এটা তো সত্য অস্বীকার করার উপায় নেই। আজকে জঙ্গিপুর প্রণববাবু জিতেছিলেন সহযোগিতা নিয়ে, তখন প্রণববাবুর যে ক্রেজ, প্রণববাবুর যে তার উপস্থিতি করেছিল, কিন্তু এখন আর কোনোদিনই সেখান থেকে এইরকম মালদা, এরকম আমাদের যেসব জায়গাগুলো রয়েছে, আমাদের লেবার আশ্রমের লেবাররা কাজ করে। আমি যখন কংগ্রেস ঘোষণা হল 3 মাস, আমি লেবার তখন বলে দিয়েছিলাম, লেবারদের আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের গতবারে ভোট দিতে বলছিল কাকে, কংগ্রেস। তখন টিএমসি দাঁড়িয়েছিল অপূর্ব সরকার, তা আমি জানি কংগ্রেস জিতবে। এবারে যখন দাঁড়িয়েছে তখন আমি জিজ্ঞাসা করলাম, এই আমাদের কি বলছে, কাকে ভোট দিতে বলছে? বাবু আমাদেরকে দেখে ভোট দিতে বলছে। তখনই আমি ফোন করে বলে দিলাম ওখানকার চেয়ারম্যান আমাদের লালু মুখার্জি, আপনি 100% জিতছেন, আপনি কি করে রাজনীতির অঙ্ক করছেন? আমার আশ্রমে লেবাররা কাজ করে, তারা বলেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছে থেকে 3 মাস পর ভোটের রেজাল্ট যখন বেরোলো তখন আমাকে ধন্যবাদ জানাচ্ছেন যে মহারাজ আপনি একটু ভালো ক্যালকুলেশন করেছেন। এবারেও আমি যেসব জায়গায় ঘুরেছিলাম ভোটের সাথে, রাজনীতির সাথে নয়, মানুষের পালস বোঝার জন্য, আমি বাঁকুড়ায় গিয়েছি, রিক্সাতে চেপেছি, রিক্সা চেপে চেপে চায়ের দোকানে গিয়েছি। চায়ের দোকানে জিজ্ঞাসা, বাঁকুড়ায় আমি প্রথম ছিলাম, সেই থেকে চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি, হ্যাঁ বলো এখানে এবার জিতবে কে? বাবু এখানে জিততে পারবে? ভাই আমাদের গরিবদের সঙ্গে কথা বলেন। আমি বলছি আমি বলে দিলাম সেখান থেকে পালস পাওয়া যায়, একদম যারা আমাদের নিচু লেভেলে গরিব মানুষ তাদের মধ্যে পালস পাওয়া যায়। সেটা ঘটনা ঘটেছে, সেটাই শান্তনুদা ভালো করে বললেন। আর আমিও বললাম যে 51 সালে নির্বাচনের সংখ্যা, আমি সেই ভয়টা করছি না, কারণ এখনো আমাদের মধ্যে এরকম মাসুম আক্তার যেমন আছেন, আফজল আলী হাইকোর্টের লয়ার, শফিকুল ইসলাম, উনি তো বলছেন যে আমি আমার বাবারা মানে ধন্যবাদ যে বাবারা যায়নি তাহলে আমরা বুঝতে পারবো। এরকম বহু জাতীয়তাবাদী মানুষ আছেন যাদের নিয়ে সংখ্যাটা হয়, আশঙ্কাটা সেখান থেকে আসে। আমি
জঙ্গিপুরের এমপি খলিলুল আছেন, মাটির মানুষ, খুব সহজ সরল জীবনযাত্রা। আমি সেখানে গিয়েছি তার সঙ্গে, তাদের এদের কাপড় বিতরণ করছে। আমার ধারণা ছিল কিন্তু না, সেখানে সমস্ত শ্রেণীর মানুষকে এইরকম মানুষকে নিয়ে মানুষকে উদ্বিগ্ন, যেটা ফিরহাদ হাকিমের মতো, হুমায়ুন কবিরের মতো, সিদ্দিকুল্লাহর মতো, এদেরকে নিয়ে উদ্বিগ্ন, এদেরকে নিয়ে চিন্তিত। আর এটা পরবর্তীকালে বাংলাদেশের যে ঘটনা হবে। ভারতবর্ষের যে মন্দির কেন্দ্রিক হয়ে, মসজিদ কেন্দ্রিক হয়ে কটা দেশ হয়েছে শান্তনুদা? কটা দেশ হয়েছে? 57টা। খ্রিস্টানের চার্চ কেন্দ্রিক হয়ে কটা দেশ হয়েছে? 63। আমরা যেহেতু এটা করতে পারিনি, আমাদের মতবাদটা এমনই হিন্দু ধর্মের বিশালতাটা যে এখানে বলছেন সবটাই এখানে স্বীকৃত হয়েছে। ওই যে বুধা বদন্তি বলেছেন, এখানে বলেছেন যে যথা মান প্রবদন্তে তাং ততৈব ভয়াবহ। এখন এইসব মতবাদের জন্য এইসব তত্ত্ব কত দিক ঠিক থাকে। যেমন স্বামী বিবেকানন্দ যে তত্ত্বটা যেমন বলেছেন, কিন্তু উনি বাস্তবটা বেশি বলেছেন, প্র্যাকটিক্যাল হওয়ার জন্য। তো সেটাই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বলেছেন প্রণবানন্দজি মহারাজ, যে ধর্মচক্র আর কর্মচক্র দুটো পাশাপাশি বলেছেন। খালি ধর্ম করে হবে না, তার সঙ্গে কর্ম রাখতে হবে। এটাই হচ্ছে যে ধর্ম করে জাতিটা করেছে ভুল, হিন্দু ধর্মই নাকি হিন্দু জাতি করেছে দুর্বল, মহা ভুল। এই জন্য ধর্মের সঙ্গে কর্ম। এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের স্বাধীনতার আন্দোলনে যে আমরা গানটা গিয়েছিলাম, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। শ্রেষ্ঠ আসনে কিসে নেবে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিনমণি উদিবে আর পুরাতন। তো আমাদের মতবাদটা এমন জায়গায় পড়িয়েছিল, খালি ধর্ম নিয়েই ব্যস্ত ছিল। তাই জন্য বলছে হ ধর্মেতে ধীর, অকর্মেতে বীর। এই কর্মটাকে বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনীতি মতবাদটা এসেছিল, তারা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মানছি না, মানব না, এই স্লোগান। এই স্লোগানটা ভারতবর্ষের স্লোগান নয়, এটা হিন্দু ধর্মের স্লোগান নয়, যার জন্য আজকে এই অবস্থা হচ্ছে বাংলার চিত্র। সেই জন্য এখন মন্দির কেন্দ্রিক হওয়ার জন্য বলছেন যে সপ্তাহে একদিন মিলিত, যেটা মহাপ্রভু বলেছিলেন, সারাদিন তোমরা কাজ করো, মাথার ঘাম পায়ে ফেলে তোমরা রুজি রোজগার করো, ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলায় বসে একসঙ্গে হরিনাম করো। যার জন্য বলেছিলেন মহাপ্রভু, পৃথিবীতে আছে যত নগরাদি ধাম, প্রচারিত দেবে মোর হরে কৃষ্ণ নাম। আজকে মায়াপুরের সাহেবরা কি অভাব ছিল? পোর্ট বলছেন, ওই যে দাদা আমি প্রশ্ন করছেন, তার কি অভাব ছিল? তিনি ভারতীয় মেয়েকে বিয়ে করে আর যা রোজগার হয়, বছর সমস্ত রোজগারটা গীতা ট্রান্সলেট করে গীতা ছাপিয়ে প্রচার করছে। আসছে, এটা আসতে বাধ্য। আজকে আমরা ভাবছি, আজকে ওই যে যিনি বললেন ফিরহাদ হাকিম আর হুমায়ুন কবির, আমরা শঙ্কিত হচ্ছি। স্বামী বিবেকানন্দ সমুদ্রের ব্যাংক আর কুয়োর ব্যাংকের উদাহরণ দিয়েছিলেন, এটা মনে রাখতে হবে। কুয়োর ব্যাংকটা সমুদ্রে এসে পড়ে গেছে, এবারে সমুদ্রের ব্যাংকটা কুয়োতে পড়েছে। এইবারে কুয়োর ব্যাংক প্রশ্ন করছে, তুমি কোথা থেকে এসেছো? বলছে আমি সমুদ্র থেকে এসেছি। তোমার সমুদ্রটা কত বড়? তো হোলা ব্যাংক লাভ দিয়েছে। এখন ইন্দিরার একটা দৈর্ঘ্যতা আছে 1 মিটার ম্যাক্সিমাম, সেই লাভটা দিয়ে বলছে এত বড়। তখন সমুদ্রের ব্যাংক বলছে ভাই বলা যাবে না, তার কুল কিনারা নেই, অগাধ তার জলরাশি, তার সীমানার কোনো ঠিক নেই, এত বিশাল। তবে হোলা ব্যাংকটা বাদ দিয়ে এবার পোলা ব্যাংক, সে আরেকটা জোরে লাভ দিয়ে বলছে এত বড়। তখন সমুদ্রের ব্যাংক হেসেই। আজকে তারা কোর ব্যাংক, সমুদ্র যে কি বিশাল, সমুদ্রের যে কি গভীরতা, সে কোনো ধ্যান ধারণা তাদের নেই। যার জন্য আজকে আমরা যে বলেছি, আমাদের ধর্মে আমরা বলেছি বিশ্বনাথ, আমাদের ধর্মে বলেছি আমরা জগন্নাথ, আমাদের মাকে বলেছি জগন মাতা। আমার পিতা যদি জগন্নাথ হন, আমার পিতা যদি বিশ্বনাথ হন, তাহলে সমগ্র বিশ্বটা আমার মা বাবার। তাই ভারতবর্ষের মানুষ শুধুমাত্র দেবদেবী পূজা নয়, তার সঙ্গে দেবীর যে বাহনগুলো রয়েছে, দুর্গা পূজার দিকে একবার লক্ষ্য করে দেখুন, আমরা সরস্বতীর সঙ্গে হাসের পুজো করছি, আমরা লক্ষ্মীর সঙ্গে। চিন্ময় দাস মহাপ্রভু গ্রেপ্তারের কারণ, প্রথমত তিনি বাংলাদেশে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যেটা আমরা পারিনি। তিনি এনেছেন, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী আইনি পরামর্শ যারা দেবেন, আইনি সাহায্য, তাদেরকে মারধর, এত মানবিকতার চরম
জায়গায় যেখানে ঔষধ যারা দেবেন তাদেরকেও ঔষধ দেওয়া হয়, দেওয়া হয়নি। এই অবস্থায় আমরা ভারত সরকারের কাছে জানিয়েছি, আমি নিজে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমরা অপেক্ষা করেছিলাম হয়তো শক্তিধর রাষ্ট্রের শক্তিধর পুরুষের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ হবে। আমার মনে হয় বাংলাদেশের পরিবর্তন খুব শীঘ্রই আরো জটিল জায়গায় চলে যাবে। সেখান থেকে হয়তো এমন কোনো মতবাদ আসবে এবং তাকে হয়তো ছাড়বে। যেটা শান্তিবাবু বললেন, যে মতবাদটা সৃষ্টি হয়েছে এমন দেশ, আরব দেশে, এবং তাদের যে ধর্মগ্রন্থে উল্লেখ আছে বিশ্বাসী এবং অবিশ্বাসী, মূর্তি ভাঙা যাদের রক্তে আর যাদের রক্তে মূর্তি পূজা করা, এই দুটো মতের কখনোই এক। সেই জন্যে আমরা প্রার্থনা আর এই চিঠিপত্র আদান প্রদান করছি। ভারতবর্ষে থেকে আর কোনো রকম সাহায্য করার তার উপায় নেই। আমাদের সুপ্রিম কোর্ট ভারতবর্ষে বাংলাদেশের কোর্টে চলে গেছে। সুতরাং এখন আমাদের যে ইউনো আছে সেখানকার মাধ্যমেও চেষ্টা করা হচ্ছে, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। শেষ দিন না, প্রশ্ন হচ্ছে যেটা জেনু ইউনিভার্সিটির যারা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের চিন্তাধারা এখন আরো কিছুদিন চলবে, তবে মুছে যাবে ওই চিন্তাধারা। যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেটা ছিল প্রোডাকশন, তারা এখন পাল্টে যাচ্ছে। এটা হবে না। যেখানে ওই মতবাদটা যেখানে সৃষ্টি হয়েছিল সেখানকার চিন্তাধারা নিয়ে সেই মতবাদের প্রচার প্রসার হয়েছে, কিন্তু ভারতের যে মতবাদ, ভারতের যে চিন্তাধারা, এটা সম্পূর্ণ আলাদা। তাহলে আজকে আপনি একটাই উদাহরণ, যেটা সব থেকে আপনারা সবাই জেনে রাখুন, গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ, তার কি অভাব ছিল? তার খাওয়া পড়ার অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, সুন্দরী তার স্ত্রী, সদ্যজাত পুত্র সন্তান। তার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, এই জন্ম যারা মৃত্যু ব্যাধির প্রশ্নের উত্তর তিনি পাবেন, তার জন্য তাকে চলে যেতে। ভারতবর্ষের ধর্ম, খ্রিস্টান ধর্মের যেমন তাদের মানুষের নামে পরিবর্তন করে, গণেশ থেকে গমেশ হয়ে না, হয় না, এরকম নামের পরিবর্তন করেন তারা। আর কিছু মতবাদ আছে, তারা দেহের কিছু অংশ কেটে তার মত পরিবর্তন করে। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের পরিবর্তনটা দেহ কেটে নয়, নাম পরিবর্তন করে নয়, তার হৃদয় পরিবর্তন। এটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্যতা, যা আমরা দেখেছি। রত্নাকর দস্যু, দস্যু বৃত্তি করছে, দিবারাত্র ডাকাতি করছে, রামচন্দ্রের নামে তার হৃদয়ের পরিবর্তন হয়ে গেল, তিনি ঋষি হয়ে গেল। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে জগাই মাধায় মদ্য খোল ভেঙে দিচ্ছে, তার হৃদয়ের পরিবর্তন। তামসিক ভাব আছে। স্বামী বিবেকানন্দ বলছে রজগুণে সব উদ্দীপ্ত হতে বলছেন, খোল ম্যান ম্যান করে খোল বাজাও না, মাগুয়া হয়ে যাও না, বাজাও ঢাক, বলছেন মানসিক পূজা কর। এখন এটা তো সব সাধুরা মানবে না। আমাদের ভারত শাসনের সঙ্গে সব সাধুরা গিয়ে আমার মতো কথা বলবে নাকি? অনেকে জব করছেন, ঘন্টার পর ঘন্টা বসে জব করছেন। অনেকে, আমিও তো ভেবেছিলাম যে আমি সাধু হতে এসেছি, জব দেন করবো, ভগবানের নাম করবো, কি হলো আমার দেখা দরকার। কিন্তু বাস্তব হতে হবে। আজকে আমার পায়ের তলায় যদি মাটি না থাকে, আজকে কোথায় ধ্যান যে হবে, কোথায় মন্দির থাকবে? যে কেবলামপুর ধাম আছে, ওখানে 24 ঘন্টা কীর্তন হতো। ভারত সরকার আরো অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল। ভারত সরকার কি আরো অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল কৃষ্ণদাস সরকার নিয়ে? না, অ্যাগ্রেসিভ হওয়ার আমরা চিন্তা ভাবনা করেছিলাম, আমরা সেইভাবে জানিয়েছিলাম। কিন্তু আমি পরবর্তীকালে চিন্তা করলাম যে এটা হচ্ছে আন্তর্জাতিক প্রশ্ন রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক প্রশ্নে যখন আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন, যাকে আমরা ভূয়সী প্রশংসা করেছিলাম, তখন কিন্তু বাংলাদেশ সরকার তার সাহায্য চেয়েছিল। তখন রাজনৈতিক পটভূমি, আন্তর্জাতিক পটভূমির আলাদা জায়গায় ছিল, সেই জন্য ইন্দিরা গান্ধী করতে পেরেছিলেন কাজটা। এখন যে পরিস্থিতিতে রয়েছে করতে পারেননি, কিন্তু আমাদের আবেদন এবং আমাদের যিনি পররাষ্ট্র বিদেশ মন্ত্রী, তিনি দত্তহীন ভাষায় বলেছেন,
প্রধানমন্ত্রীও বলেছেন এবং প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, চিন্তা ভাবনা করছে। এটা আন্তর্জাতিক ব্যাপার, আমরা সাধু সন্ন্যাসী অতটা হয়তো আমরা জানি না, কিন্তু এটুকু আমাদের বাস্তব বুদ্ধিতে, বাস্তব চিন্তাধারা এটা হচ্ছে। সেবাশ্রম সঙ্গে শুরু হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর 11টা সেন্টার, সেগুলো মূলত শহর ভিত্তিক হওয়াতে এখনো পর্যন্ত সেই জায়গা হয়নি। তবে কিছু জমি জায়গা এই মাঝে মধ্যে টুকটাক এগিয়ে আছে। বিশেষভাগ যে গ্রাম অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, সেখানে লুটপাট হয়েছে। সোনার দোকান কক্সবাজারে এখন প্রচুর ভালো ভালো সোনার দোকান সেসব হয়েছে মূলত, কিন্তু মেন শহর অঞ্চলগুলোতে এত নাটক হয়নি, হয়েছে গ্রাম সাইড। এখানে সংখ্যা যেমন কলকাতার ঘটনা যদি ঘটে তাহলে কোন জায়গায় ঘটে, বেঙ্গলের ঘটনা ঘটলে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এসব জায়গায় মহারাজ 12,000-এর উপরে, সেখানে 10,000 হচ্ছে আমার সংখ্যালঘু ভাই। আমার যখন রিলিফ হয়, আমার যখন বই পুস্তক দান করা হয়, আমার যখন শীত বস্ত্র দেওয়া হয়, তখন 80-90% আমার যেখানে হসপিটাল আছে, আনন্দলোক হসপিটাল সল্টলেকে, সেখানে বেলডাঙ্গায় আশ্রমের জায়গায় হয়েছে। সেখানে যে আমার পেশেন্টরা সেবা আছেন 90%। সুতরাং সেখানে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, সোনরে মানুষ ভাই, এই মন্ত্রে দীক্ষিত আছে। আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার দেশ যখন বিপন্ন হয়, তখন কার্তিক মহারাজ। ধন্যবাদ। রিপোর্ট পাইনি। আমার যিনি অ্যাডভোকেট আমাদের এসেছিলেন আমাদের ভারতে, মহারাষ্ট্রতে, তার সঙ্গে অনেক কথা বলেছিলাম। তো তিনি আরও চিন্তা ভাবনা করছেন। বাংলাদেশে এখনো প্রচুর আমাদের লয়ার রয়েছেন যারা হিন্দু, তাদেরকে একত্রিত করে তাদের মাধ্যমে একটা চেষ্টা চলছে। কিন্তু চেষ্টা চললে যা হয় আর কি, সেখানকার মতবাদে যারা আশ্রিত, মতবাদে যারা দীক্ষিত, সেই মতবাদে যারা বিশ্বাসী, তাদের চিন্তাধারায় বাংলাদেশে কি আপনাদের